সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আশা করি আমাদের সব দর্শক বন্ধু এবং নেক্সাস লেডিস ক্লাবের 37,000-এরও বেশি নারীর এই পরিবারের সকল সদস্যরা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে। সুপ্রিয় দর্শক, আমরা আজ স্টুডিওতে পেয়েছি তিনজন সম্মানিত অতিথিকে, আমাদের বন্ধু এবং আজকে যারা আমাদের সাথে আছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আমরা পেয়েছি সাবিয়া হালিম, ভাইস প্রেসিডেন্ট সিটি ব্যাংক পিএলসি। সেই সাথে আমরা পেয়েছি আরও একজন বন্ধু, ডক্টর সোহানা আফরিন সুলতানা, চিফ কনসালটেন্ট, টিয়ারা লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার। অনেক শুভেচ্ছা আপু। থ্যাংক ইউ। দর্শক, সেই সাথে আছেন আরও একজন বন্ধু, জিনাত ফেরদৌস মায়া, উদ্যোক্তা, মমস টাচ কিচেন। অনেক শুভেচ্ছা। এবং আপনাদের তিনজনকেই অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাই যে আজকে একটা বলা চলে যে ন্যাশনাল ক্রাইসিসে চলছে, যেহেতু বাংলা ব্লকেড যে কোটা পদ্ধতি নিয়ে যে আন্দোলনটা চলছে, সেটা কারণে চারিদিকে রাস্তাঘাট সমস্ত বন্ধ। এসব সব কিছুকে উপেক্ষা করে যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সত্যি খুব ভালো লাগছে। এবং আপনাদেরকে নিয়ে দর্শক, আপনাদের সবার আজকের যে দারুণ আড্ডার বিষয় তা হচ্ছে সময় এখন আমাদের। বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে, সারা পৃথিবীময় এখন নারীরা অনেক এগিয়ে। আর সেই জায়গায় যদি বাংলাদেশের কথা বলি, তাহলে সেই যে বেগম রোকেয়ার দেখানো পথ ধরে আমাদের বাঙালি নারীরা যে হাঁটতে শুরু করেছিল, আর সেই হাঁটাটা এখন মনে হয় দৌড়ের পর্যায়ে পৌঁছেছে। ঠিক তাই, বাঙালি নারীরা এগিয়ে এখন বিশ্বময় ছড়িয়ে পড়ছে, যা আমাদের জন্য ভীষণ গৌরবের। আমি একজন নারী হিসেবে ভীষণ গৌরব বোধ করি এবং আমরা বিশ্বাস করি সময় এখন আমাদের। আর এই সময় আপনাদেরও, তাই আপনাদের অবশ্যই উপস্থিতি বলতে জুমে আমরা আপনাদেরকে চাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আমি শুরু করতে চাই প্রথমেই সাবিয়া আপাকে দিয়ে। সাবিয়া আপা, সময় এখন আমাদের। আমরা যদি দেখি যে একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, সবখানেই নারীদের এগিয়ে যাওয়া, এবং সেটা কিন্তু একদিনে হয়নি, খুব সহজে হয়নি। এখনও অনেক চড়াই উতরাই প্রতিদিন নারীদের পার হতে হয়। আপনার কাছে একটু জানতে চাই যে একজন নারী হিসেবে আপনি একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করছেন, কেমন লাগে ভাবতে? আপনি যেটা বললেন প্রথমেই যে সময় এখন আমাদের, এটার কনটেক্সটে একটু ছোট্ট করে বলি। আমি 2011 সালে যখন কর্পোরেটে চাকরি জব শুরু করি, শুধুমাত্র এইচআরে দেখতাম 2-1টা মেয়ে, আর রিসিপশনে দেখতাম 2-1টা মেয়ে। মোটামুটি কর্পোরেটে সব বড় বড় অফিসগুলোতেও আমি এটাই দেখতাম, হার্ডলি অন্য কোথাও মেয়ে দেখতাম। আপনি অবাক হবেন, বা সবাই জানি, আমরা দেখি সেলস থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই এখন মেয়েরা নাই। আপনাকে আরও একটু বলি, আমি যে সেক্টরটাতে কাজ করি এটা হচ্ছে আপনার ব্যাংকার তো অবশ্যই, পাশাপাশি আমি লজিস্টিক্স নিয়ে কাজ করি। দ্যাট মিনস আমি গাড়ি ঘোড়া দেখি, কুরিয়ার দেখি, লজিস্টিক্স যে পার্টগুলো এটা দেখি। আমার সেক্টরে, আমার জায়গাতে একটা মেয়ে, আমার ব্যাংকে তো বটেই, আমার জানা মতে অন্য কোনো ব্যাংকেও থাকলেও হয়তো হাতে গোনা খুব কম থাকবে। কারণ লজিস্টিকের এই ব্যাপারগুলো কিন্তু ইটস ভেরি টাফ, এবং এটার কিন্তু বোধহয় যদি আমরা ওইভাবে রোস্টারের কথা, রুটিনের কথা বলি, কোনো টাইমলাইন নেই। ইটস এ 24/7 জব। এক্স্যাক্টলি। আপনি দেখছেন যে ব্যাংকে যাচ্ছেন, টাকা জমা দিচ্ছেন, 4টার সময় চলে আসছেন, ব্যাংকিং আওয়ার শেষ, বাট আপনি রাত 2টায় কিন্তু এটিএম এ গিয়ে আপু টাকা তুলতে পারবেন, রাইট? আপনি রাত 3টার সময় সিটি সচল রাখতে হয়। এক্স্যাক্টলি। সো আপনি ব্যাকগ্রাউন্ডে আইটি বলেন বা যারা আছে, এরা কিন্তু কাজ 24/7 করছে, এদের লজিস্টিক সাপোর্টটাও কিন্তু 24/7। সো এই জায়গাগুলোতে যখন আমরা এখন সাহস করছি মেয়েদেরকে নেয়ার, তার মানে তো সময় আমাদের হচ্ছে। That's what it is. Salute to you, of course. কারণ এই যে এরকমের, এমনিতেই নারীদের কথা যদি বলি যে আসলে নারীরা তো সব পারে, সব ধরনের চ্যালেঞ্জ ওভারকাম করতে, কিন্তু প্রফেশনের জায়গাটায় যখন সংসার সামলে একটা সার্টেন টাইমের পরে যখন মা হয়, সন্তান, সব কিছু সামলে নারীরা যে কোনো একটা দায়িত্ব পালন করা, সেটা অবশ্যই অনেক বলবো যে কঠিন তুলনামূলকভাবে পুরুষদের থেকে, খুবই কঠিন। সেখানে এই ধরনের চ্যালেঞ্জিং প্রফেশনগুলো
যেখানে আসলে একেবারে 24/7 অ্যালার্ট থাকতে হয়। আপনি হয়তো ঘুমাতে গেলেও সেখানেও দেখবেন যে অনেক টেক্সট বোধহয় জমা হয়ে যায় যে ম্যাডাম এটা ওইটা সেটা। আপনার এখানে ঢোকার আগে যখন বসছিলাম, সো আমি প্রায় 5-6টা টেক্সট করেছি, আই উইল বি অফ ফর নেক্সট 2 আওয়ার্স, সো এর মধ্যে হলে অমুককে যোগাযোগ করবেন। আমি এখান থেকে বের হয়ে দেখব মিনিমাম 20টা টেক্সট আছে এবং 20টাই জরুরি। এই সময়টুকু কিন্তু আপনাকে ম্যানেজ করে আসতে হয়েছে। এক্স্যাক্টলি। আমরা সেক্ষেত্রে বলতেই পারি যে সময় এখন আমাদের, উই ক্যান ম্যানেজ। অফ কোর্স। সত্যি খুব ভালো লাগছে। এবং যদি বলি আমাদের ডক্টর সোহানা আফরিন আপা, তাহলে সোহানা আপা একজন ডক্টর হিসেবেও অনেক এগিয়ে। এবং আপনি যখন অ্যাস্থেটিক নিয়ে কাজ করছেন এই সময় এসে এখন একবিংশ শতাব্দীর মেয়েরা তারা কিন্তু একেবারে একদিকে যেমন ভীষণভাবে কাজ, তার দক্ষতা সেটার দিকে একদিকে ফোকাস দেয়, তেমনি তার শারীরিক যে সৌন্দর্য অবয়ব সেদিকেও কিন্তু তারা ভীষণভাবে সচেতন। তো সেই জায়গা থেকে আপনি তো বোধহয় কাজ করেন নারীদেরকে নিয়ে। জি, এখন যেহেতু মেয়েরা কর্পোরেটে কাজ করছে এবং এছাড়াও বিভিন্নভাবে আপনার ডিজিটালাইজেশন হয়ে যাওয়ার ফলে ঘরে বসেও কাজ করছে, সেখানে তারা লাইভে যাচ্ছে তাদের ইয়ে থেকে, তো তাদের জন্য লুকসটা একটা বড় ব্যাপার। তো দেখা যাচ্ছে যে অনেক সময় যে তাদের লুকসটাকে ধরে রাখতে তারা বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছে বা হচ্ছে এমন কিছু জিনিস ব্যবহার করছে যেগুলো হার্মফুল স্কিনের জন্য। তো এই দিক থেকে তো অ্যাস্থেটিকে আসার পরে এরকম অনেক আমি ফেস করেছি যে আপনার একজন গার্মেন্টস কর্মী সেও যখন যায় তো সে কাজে যায় তখন নিজেকে একটু প্রেজেন্টেবল করার জন্য, পরিপাটি করার জন্য সে হয়তো রং ফর্সাকারী একটু কম দামি কোনো ধরনের হচ্ছে ক্রিম ব্যবহার করলো, এতে দেখা যাচ্ছে যে স্কিনের ক্ষতি হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে অ্যাস্থেটিক্সটা এখন ধীরে ধীরে অ্যাস্থেটিক ডার্মাটোলজির প্রসার হচ্ছে, কিন্তু এর আগে ক্লিনিক্যাল ডার্মাটোলজিতে ছিল, কিন্তু এখন অ্যাস্থেটিক্সটা আসার ফলে আমরা এখন তাদেরকে সচেতন করতে পারছি যে এই রং ফর্সাকারী ক্রিমগুলো ব্যবহার না করে আপনার কোনো স্কিনের প্রবলেম হলে আপনি ডক্টরের কাছে আসুন এবং একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ানের কাছে আসুন, তাতে আপনার স্কিনের হেলথটা এবং হেয়ারে চুল পড়ার সমস্যা এখন এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য এবং আমাদের লাইফস্টাইলের চেঞ্জের জন্য কিন্তু অনেক বেশি মেয়েদের পিসিওএস যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েডের প্রবলেম, এই সমস্ত কারণেও কিন্তু হেয়ার স্কিন এগুলোতে অনেক আপনার বড় প্রবলেমে পড়ে যাচ্ছে। তো সেই দিক থেকে ক্লিনিক্যাল ডার্মাটোলজিতে আমাদের হচ্ছে মেডিসিনের সাথে সাথে আমাদের যে লেজার মেশিনগুলো এগুলোরও দরকার হয়ে যাচ্ছে, কেননা দেখা যাচ্ছে অ্যান্টি এজিং এর ব্যাপার আছে, আবার আপনার হরমোনের প্রবলেম দেখা দিলে দেখা যায় যে মেয়েদের অবাঞ্ছিত লোম যেটা দাড়ি গোফের সমস্যাটা চলে আসে। তো এখানে আরো একটা থেকে আরেকটা দেখা যায় যে সমস্যা তৈরি হচ্ছে, যেটার সাথে নারীদের মানসিক যে ব্যাপারটা সেটা কিন্তু তার কনফিডেন্স কমে যায়। আমরা শুনবো এই ব্যাপারে। তার আগে জিনাত ফেরদৌস আপার কাছে আসতে চাই। আপা, আপনার উদ্যোগের নামটা আমার খুব ভালো লেগেছে, মমস টাচ কিচেন। পৃথিবীতে আমাদের বোধহয় সবার কাছে তার মায়ের রান্নার একটা আলাদা আবেদন আছে এবং সেই রান্নায় সব থেকে সুমধুর, সব থেকে অমৃত। এবং আপনি আমার মনে হয় সেই ব্যাপারটাকে মাথায় রেখে মমস টাচ মনে হয় রেখেছেন, তাই কি? জি, আমি যখন পেজটা খুলবো বলে চিন্তা ভাবনা করি তখন আমি কিন্তু স্মার্টফোন চালাতে পারতাম না। আমার ছেলে ফটোগ্রাফি করে, ও প্রথম টাকাটা আর্ন করে আমাকে বললো যে মা সারাদিন তোমার ভালো সময় কাটবে, ও প্রথম আমাকে একটা স্মার্টফোন কিনে দিল। তখন আমি শুধু ইউটিউব মানে করতে পারতাম, শুধু ইউটিউব দেখতাম। তখন আমার রান্নার প্রশংসা সবাই করতো, মানে যে কেউ একটা কিছু খেলো যে এটা কিভাবে করলা এত সুন্দর। পরে আমি ভাবলাম যে করি, কারণ আমার যারা সহপাঠী ছিল সবাই খুব ভালো, বড় বড় জায়গা আছে, এখন আমার এই যে এসে অনেক খুব ভালো ভালো জায়গা আছে। আমি হাউসওয়াইফ, মানে শুধু বাচ্চা বাচ্চা করে আর তেমন কিছু আমার করা হয়নি, একটু অন্তর্মুখী আর কি। তো ছেলে বলতেছে মা পারবে না, মেয়েও বলে খুব কঠিন। তো আমি একটু অন্যরকম যে পারবো করব এটা বললেই আমি করবই সেটা, মানে আমার ভিতরে এরকম একটা জিনিস কাজ করে।
তা আমি বললাম যে সবাই পারলে আমিও পারবো। ঢাকায় বড় হলাম, এত ভালো স্কুলে পড়াশোনা করলাম, কলেজে পড়াশোনা করলাম, পারবো। তারপরে আমার শুরু, কিছু হলে ছেলের কাছে দৌড়ে যেতাম, মেয়ের কাছে দৌড়ে যেতাম, ফ্রেন্ডদের কাছে দৌড়ে যেতাম, টাইপ করা শিখলাম। প্রথমে ইংলিশ টাইপ করাটা শিখলাম, পরে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লেখার জন্য এখন বাংলায় কন্টেন্ট কিভাবে লিখবো, তখন আবার বাংলা টাইপটা শিখে নিলাম। আমি 1 সপ্তাহের ভিতরে আমি মানে ফ্লুয়েন্ট বাংলা টাইপ করা শিখে গেলাম। দারুণ। এবং তারপর নিজের মানে এক একটা করে প্রায় অনেকটাই ধাপে আমার ধাপে নিজের নির্ভুলভাবে এক একটা জি। স্কিল ডেভেলপ করলেন। জি। আর নামের ব্যাপারটা যে আপনি বললেন, নামের ব্যাপারটা আমি মানে কয়েকজনকে বললাম যে তোমরা একটা ভালো নাম দাও যেটা মানে গেঁথে থাকবে, মনে গেঁথে থাকবে, Truly touch করবে। নামটা উচ্চারণ করার সাথে সাথে যেন ভালো লাগে। তো অনেকে অনেক ধরনের নাম করলো, তা আমি হুট করেই আমার এটা যে মা যেটা রান্না করে সবার সেটা ভালো লাগে, প্রত্যেকটা মানুষেরই। আচ্ছা, নামটা কেন এরকম না হয়? প্রথমে মম টাচ ছিল, মমস টাচ। পরে 2 বছর আগে কিচেন, যেহেতু অনেকে বুঝতে পারে না যেটা Right. কিসের পেজ, তখন এটাকে আমি আবার মমস টাচ কিচেন Kitchen করে করেছেন। এটাকে। বাহ, অভিনন্দন। আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং ওই যে ইটস টাচড মি। থ্যাংক ইউ। এই যে আসলে আমরা আজ 3 ক্ষেত্রের নারী আমাদের আজকের আড্ডায় আপনারা এসেছেন, যেটা থেকে প্রমাণিত হয় যে আসলেই সময় এখন আমাদের। নিশ্চয়ই। এবং আমি আরেক সেক্টরের যে আমি জি, এখানে উপস্থাপনা করছি, আমি পড়া ইউনিভার্সিটিতে। আমরা যদি এভাবে দেখি, ঘরে বাইরে নারীরা সর্বত্রই তাদের যে ভূমিকা সেটা রেখে আমাদের দেশকে দশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই। একজন নারী হিসেবে আপনার কেমন লাগে? যদি খাওয়ার কথা বলি, তাহলে খাওয়া দাওয়া, খাদ্য তো আমাদের মৌলিক চাহিদার সবার প্রথমে। জি। তাই পুষ্টিকর একটা খাবার খাওয়া জি। আমাদের জন্য শুধুমাত্র মানে লোভনীয় ব্যাপারটা তা না, প্রয়োজনীয় বটে। জি, জি, তো সেইখান থেকে আপনার কি মনে হয় যে আসলে যারা এই সময় আমাদের নারীরা খাবার নিয়ে কাজ করছে, তারা তো একটা সাধুবাদ পেতেই পারে? জি, পেতে পারে। এবং একটা বিরাট একটা মানে পরিবর্তন এটা, মানে 2-4 বছরের ভিতরে আমি কাজ করছি 6 বছর। প্রথম দিকে আমার অর্ডারগুলো খুব কম আসতো, অনেক ধরনের জবাবদিহি করতে হতো। পরের বছর একটু বাড়লো, পরের বছর একটু বাড়লো। এখন আমি নিজে মানে বেশ একটা ভালো অবস্থানে আমি মনে করছি। আমি ঠিক জানি না ওভারঅল সবাই কি মনে করছে। এখন আমি যেমন মানে আমার কথাটা আমি কাস্টমারকে আমি মানে দাবি করার মতো করে আমি বলতে পারি। কেউ যখন বলে যে আপা আপনাকে কি অ্যাডভান্স করতে হবে কি না করতে হবে, তো অনেক সময় বলি যে 2-4 হাজার টাকার হলে যে ঠিক আছে। অনেক সময় যদি আমি খুব প্রেসারে থাকি, তখন আমি বলি যে না, আমাকে পুরোটাই পে করতে হবে, এবং নির্দ্বিধায় কোনো রকম আর্গুমেন্ট ছাড়া পুরো পেমেন্টটা আমাকে ওরা আগে দিয়ে করে দেয়। দেয়। তার মানে ওই আস্থার জায়গাটা জি। আপনি তৈরি করতে পেরেছেন। সত্যি খুব ভালো লাগছে জেনে। শুনবার অনেক কিছু। আবার আসতে চাই আপুর কাছে, সাবিয়া আপুর কাছে। সাবিয়া আপু, নারীদের জন্য আমরা যদি দেখি যে এখন আমরা যখন 2024-এ দাঁড়িয়ে আছি, অনেক কিছুই সহজ হয়েছে। তারপরেও সব সহজতার মাঝেও কেন জানি সব কিছুই আবার খুব ঘোলাটে আর মানে জটিল লাগে, তাই না? তো সেই জায়গা থেকে আসলে নারীদের এই যে সহনশীলতা আর তারা যে সব কিছুতে এত রেজিলিয়েন্ট লেগে থাকার ব্যাপারটা, আপনার কাছে কি মনে হয় এই জন্যই কি আসলে নারীদের সময়টা পরিবর্তিত হয়েছে? আমি আমার সিনিয়র ম্যানেজমেন্টের একজন মেম্বারের একটু উক্তি আপনাকে কোট করব। প্লিজ। আফটার আই জয়েন্ড সিটি ব্যাংকে, তো বেশ 6-7 মাস পরে আমি জিজ্ঞাসা করছিলাম, ব্যাংকিং সেক্টরে আমার এটা প্রথম চাকরি, কর্পোরেটে অনেকগুলো, বাট ব্যাংকিং দিস ইজ দ্য ফার্স্ট ব্যাংক। সো আমি জিজ্ঞেস করলাম একজন সিনিয়র মেম্বারকে যে আচ্ছা বস, আপনি যে আমাকে নিলেন, এত সাহস করে এই পজিশনে একটা মেয়ে নিলেন, এই ব্যাংকে তো নাই, অন্য কোনো ব্যাংকেও তো দেখি নাই, তা আপনি এত সাহসটা কীভাবে করলেন, কেন করলেন বস? তো দ্যাট পারসন ওয়াজ অ্যান্সারিং যে দেখো, প্রথমত একটা চ্যালেঞ্জ যে নিলাম, দেখি কেমন হয়, একটা মেয়ের পজিশন ক্রিয়েট করা গেল, দিস ইজ ওয়ান। আরেকটা জিনিস হচ্ছে, মেয়েরা নর্মালি ছেলেদের থেকে চাকরিতে একটু ভালো হয়, নো অফেন্স আর কি। কেন এই কথা বললাম? উইথ ডিউ রেসপেক্ট, এটা কিন্তু দে আর মোর ডিউটিফুল। হ্যাঁ, অ্যান্ড উনি কেন স্যার এটা কেন বস এটা কেন বললেন? তো উনি বললো দেখো, আমার দীর্ঘ চাকরি বছরে আমি দেখি একটা ছেলে ধরো নিচে একটু চা খাইতে গেল, একটু বিড়ি খাইতে গেল, বুদ্ধির করে একটু ধোয়া ঘুরতে গেল, হ্যাঁ এটা একটু ঘুরলো, আছে একটু ফোনে কথা বলেই, একটা মেয়ে কিন্তু উঠে নর্মালি সে কিন্তু নিচে যায় লাঞ্চ টাইমের মধ্যে 2 ঘন্টা টাইম খরচ করে চলে আসবে, নট মানে ভেরি আনলাইকলি, Very unlikely, ভেরি right. আনলাইকলি।
এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আপু, অনেক ধরেন সব ক্ষেত্রেই স্পেশালি অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের সাইটগুলোতে যারা কাজ করে, এখানে অনেস্টির একটা ব্যাপার থাকে, যেহেতু ক্যাশ টাকা বা এই ধরনের ডিলিংস হয়। সো দেখা যাচ্ছে উনি তখন বললেন যে দেখো, এই ধরনের যে অনেস্টি বা ইন্টিগ্রিটির যে ব্যাপারগুলো, এগুলোতে আমার এক্সপিরিয়েন্স বলে মেয়েরা আসলে ফার বেটার দেন দ্যাট অফ, মানে ফার মোর ট্রাস্টেবল দেন দ্যাট অফ দি মেল, because women's care for the society And তাদের they চাহিদাটা own to একটু take any risk. এবং তাদের চাহিদাটাও তুলনামূলকভাবে কিন্তু একটু কম থাকে। সো উনি জি। আমাকে এই দুটা জিনিস বললেন, তা আমারও নারীরা, মনে আমার হয় মনে হয় সাবিয়া আপা, নারীরা সবার আগে যেটা প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে তার সম্মান। সে দেখে সে কাজটা যে করে, অর্থ তো অবশ্যই আসবে কাজ অবশ্যই, করলে, exactly. আর সেটা বাই ডিফল্ট, বাট সবার আগে দেখে যে সে কতখানি সম্মানিত হবে। আর তাই সেই সম্মানটাকে বজিয়ে রাখার জন্য কিন্তু সে সেভাবেই চলে। সম্মানটা ইন পার্সপেক্টিভ অফ এভরিথিং, Everything, সেটা exactly. কলিগদের থেকে হতে পারে, সেটা নিরাপত্তার দিক থেকে হতে পারে, সব দিক থেকেই তার সম্মানটা যাতে নষ্ট না হয়, ওইটা একটা পুরুষ থেকে মনে হয় একটা মেয়ের কনসার্নটা একটু অনেক বেশি। বাই ডিফল্ট বেশি থাকে। Exactly. দ্যাট মাইট বি দ্য রিজন। এক্স্যাক্টলি। শুনবো আরও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক, সময় এখন আমাদের দারুণ একটা আড্ডা জমে উঠছে, সেই আড্ডা আপনাদেরকে চাই যুক্ত হবে বিরতির পর আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সময় এখন আমাদের। আমরা বিশ্বাস করি নারীরা সর্বত্রই তাদের স্পর্শ, যদি বলি যে তাদের ফুটপ্রিন্ট এখন দারুণভাবে রাখতে সচেষ্ট, এবং প্রতিটা ক্ষেত্রেই যেখানেই নারী কাজ করতে তার মেধা দেখাতে সুযোগ পাচ্ছে বা তারা চেষ্টা করে জায়গাটা তৈরি করে নিচ্ছে, সেখানেই কিন্তু সফল হচ্ছে। কোথায় নেই বাংলার নারী? কোথায় নেই? আমার কাছে এখন খুব প্রশ্ন, কোন কোন প্রফেশনে বাঙালি নারীরা নেই? আপনাদের কাছ থেকে শুনবো, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, তাই অবশ্যই যুক্ত হয়ে সেই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে তুলে ধরবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর ওই যে বললাম না যে আসলে কোথায় নেই বাঙালি নারী, আমাদের যে মেট্রো রেল চালু হলো 2022-এ, সেই মেট্রো রেল প্রথম যিনি পরিচালনা করলেন তিনি একজন নারী, এবং তারপরে বোধহয় আরও 3 জন সেই ফ্লিটে যুক্ত হয়েছে, যারা খুবই মানে অসাধারণভাবে এই গুরু দায়িত্ব পালন করছে। সো এই যে আসলে মানে নারী হিসেবে আপনি যখন ভেবেছেন যে কিছু একটা করতে হবে, পড়ালেখা করে ডক্টর হয়েছেন, তারপর প্র্যাকটিস করছেন, সেই স্বপ্নের কথা শুনি যে সেটা আসলে কিভাবে এসেছে, কে আপনার ভিতরে সেটা বুনে দিয়েছে যে না কিছু একটা করতে হবে, জীবনে হতে হবে? আমার দাদি, উনি একজন হচ্ছে স্কুল টিচার ছিলেন, আমার ফুপুরা ডাক্তার। তো সেদিক থেকে একটা ইয়ে ছিল, ফুপুদেরকে দেখেছি যে তারা যেহেতু ডক্টর, তারা রোগী দেখছেন, আমাদের গ্রামের বাড়িতে গেলে চারিদিক থেকে মানুষ আসছে হচ্ছে তাদের কাছে, তাদের হচ্ছে চিকিৎসা বিষয়ে কোনো পরামর্শ নিতে। ওটা ছোটোবেলায় দেখতাম, সেখান থেকে একটা তো আছি। পরবর্তীতে যখন MBBS পাশ করার পরে আমার ফুপিরা গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তো আমারও ইচ্ছে হলো যে গাইনোকোলজিস্ট হব। তো ওদিকে যাওয়ার পরে বিভিন্ন দিক ইয়ে করে বিবেচনা করে পরবর্তীতে যখন ইন্টার্নশিপে যাওয়ার পরে আমার হচ্ছে আপনার চর্ম বিষয়ক যে এটা আমার বেশ ভালো লাগার পরে সাধারণত ফিমেল ডক্টররা সবাই গাইনিকেই প্রায়োরিটি দেয়, গাইনি এবং বোধহয় আই, এই দুটো একটু বেশি প্রায়োরিটি দেয়। তো ওই সময়ে আমি হচ্ছে ডার্মাটোলজিতে ট্রেনিংয়ে ঢুকি ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে ঢোকার পরে তখন প্রথম হচ্ছে ওখানে একটা আপনার ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজিত হয়, যেটা হচ্ছে কেমিক্যাল পিলের উপর। এখানে আপনার ব্রন, মেস্তা এগুলো ট্রিটমেন্টের উপর। তো একটা নতুন একটা হচ্ছে নিউ টেকনোলজি। তো ওখানে ওটা করার পর আমার খুব ভালো লাগে, কিন্তু অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক যে সাবজেক্টটা, এটা বাংলাদেশে খুব ডেভেলপ ছিল না, এবং আমাদের হচ্ছে পড়ার কারিকুলামের ভিতরে ছিল না। তো এটার জন্য আমাকে ট্রেনিং নিতে হলে বিদেশে যেতে হবে। তো আমরা যেহেতু মেয়ে, তো একা মেয়েকে বিদেশে পাঠাবে সেটাও তো তো এর ভিতরে আমার ট্রেনিং চলছে, বিয়ে শাদী হয়ে গেল। তার পরবর্তীতে আমি হচ্ছে
আমার হাজব্যান্ডকে বললাম যে আমি দেশের বাইরে যেতে চাই। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে একটা হচ্ছে Support সাপোর্ট দিয়েছে। দিয়েছে। বাহ। তো পরবর্তীতে আমি ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে আমার অ্যাস্থেটিক ডার্মাটোলজির উপর যে কোর্সগুলো এগুলো সম্পূর্ণ করি, এবং রিসেন্টলি আমি হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের উপরও একটা কোর্স করে এসেছি। এইটা তো কিন্তু এইভাবেই। একটা সার্টেন এবং যদিও সেটার বয়স নেই, কিন্তু তারপরেও একটা সার্টেন এইজের পরে গিয়ে আমাদের নারী পুরুষ সবার একটা কমন সমস্যা চুল পড়ে যাওয়া। আমরা সে ব্যাপারে টিপস নেব অবশ্যই আপনার কাছ থেকে, হ্যাঁ, যে আমরা কিভাবে সচেতন থাকলে এবং আমরা নানা রকমের কেমিক্যাল ইউজ করি, বিশেষ করে আমরা যারা টেলিভিশন মিডিয়াতে কাজ করি, আমাদের প্রতিনিয়তই এত টর্চার করতে হয় হেয়ারের উপরে। তারপরে যেটুকু আছে, এবং আমরা বলি একটা কথা প্রচলিত আছে আমাদের মেকআপ আর্টিস্ট যারা বলে আপা যদি চুলের ক্ষমতা থাকতো কিছু বলার, তাহলে ওর কথাতেই আপনার অর্ধেক হার্ট অ্যাটাক হয়ে যেত, যে টর্চার আমরা করি চুলের ওপরে। ট্রুলি তাই। বাট তারপরেও আমার মনে হয় যে আপনারা এখন যেহেতু এখন ডক্টররা, নতুন টেকনোলজিতে অনেক কিছু চলে এসেছে। আপনার হচ্ছে আমাদের কিছু সাপ্লিমেন্ট ভালো আপনি খেলে এতে আগে থেকে। আপনার সুবিধা। তারপরে পিআরপি ট্রিটমেন্ট, যেটা আপনার নিজের ব্লাড থেকে নিয়ে প্লাজমাটা প্লাজমাটা ওটা ইনফিউজ করা, এটা এবং এছাড়াও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তো আছেই, এবং কিছু লেজার লাইট আছে যেগুলোর মাধ্যমে হেয়ারের হচ্ছে গ্রোথ এবং নতুন হেয়ার আসার ফলিকলগুলোকে আমরা অনেক করতে পারবো। বাহ, শুনবো আরো। এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রকমের প্রতারণারও অনেক কিছু আমরা যে দেখি, সেই ব্যাপারে আমি আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব। অনলাইনে দেখা যায় কি যে আমরা ওই ব্যাপারে বিভিন্নভাবে আসবো একটু পরে। আবার আসতে চাই জিনাত ফেরদৌস স্যার আপনার কাছে। আপা, এই যে আসলে আমাদের নারীদের কথা যদি বলি, এখন আমরা যখন দেখছি যে বিশেষ করে কোভিডের পর থেকে আমাদের নারী উদ্যোক্তাদের সংখ্যা অনেক বেড়েছে, এবং তারা ঘরে বাইরে নানাভাবে ভূমিকা রাখছে, এবং উপার্জন করে কোভিডকালীন যদি বলি যে অনেকে রুটি বেলে সেটা বানিয়ে ডেলিভারি করে হয়তো তার বাসার অন্যান্য মানুষ যারা তাদের কাজ ছিল না, সে কিন্তু অর্থের যোগান দিয়েছে এবং খাদ্যের যোগান দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যারা ক্যাটারিংয়ের বিজনেস করছে, হয়তো পেস্ট্রি নিয়ে কাজ করছে, কেউ হয়তো বেকারির আরও অন্যান্য আইটেম, এগুলো বিভিন্ন রকমের তো ভাগ আছে, করছে, এবং সেটা নিয়ে আশপাশ থেকে তাকে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। হয়তো পোশাক নিয়ে কাজ করছো, তুমি কাপড় বেচো, তারপরে তুমি বাবুর্চি, এই যে জাতীয় কথাগুলো। এখন যখন এরকম 2024 সালে দাঁড়িয়ে আমাদের নারীরা চেষ্টা করছে, এগিয়ে কাজ করছে, এবং একই কাজ ইউরোপীয় আমেরিকার নারীরা যখন একটা প্রতিষ্ঠানের সাথে হয়ে করছে কিংবা ঘরে বসে, তাকে কিন্তু সবাই বরং অ্যাপ্রিসিয়েট করছে। আমাদের দিকে তো এখন উল্টো। আপনার কাছে কি মনে হয়, তাতে কি আসলে সময়টা আমাদের পিছিয়ে যাবে না আমাদের নারীরা? না, আমি কাজ করতে যে আমি এরকম মানে সমস্যার সম্মুখীন আমি হইনি। তবে শুরু করার সময়ে আমি যে পারবে না, এটা কিভাবে করবে, এটা হয় নাকি, এরকম একটা আমার পরিবার থেকে মানে কেউ এটা করেছিল আর কি, আপত্তিটা করেছিল। তো আমি মানে ওই যে করব মানে করবই, মানে কোনো আপত্তি আমার কাছে তখন গ্রহণযোগ্যতা পায়নি। এবং আমি করেছি, লেগে থেকেছি, এবং এক হাতে আমি করছি, বাজার থেকে শুরু করে রান্না, প্যাকিং, পৌঁছানো পর্যন্ত, অনলাইন অফলাইন। অনলাইনের কাজটাও আমি করছি। অনলাইনে অনেক ধরনের বিড়ম্বনাটা, মানে অফলাইনে বিড়ম্বনা আমি বলবো নেই বললেই চলে, আমার ক্ষেত্রে আমি পাইনি, কিন্তু অনলাইনে অনেক ধরনের বিড়ম্বনা শিকার হতে হয়। এরকম কি যে অর্ডার একটা এলো, পরে আবার হয়তো একটা সার্টেন টাইমের পরে গিয়ে ক্যান্সেল করে দিল, ওটা আমার ক্ষেত্রে হয়েছে খুব কম, খুবই কম। তবে এটাতে বিড়ম্বনাগুলো কি কি আপা, আপনি যদি বলেন, আমার মনে হয় নতুন যারা তাদের জন্য এটা হেল্পফুল হবে। বিড়ম্বনা হচ্ছে যে অর্ডার ক্যান্সেল করে দেওয়াও কিন্তু একরকম একটা বিড়ম্বনা। যেমন আমার ক্ষেত্রে একটা হয়েছিল, বলল যে এখন তো ওই যে গরুর ভুঁড়ি সবাই খায়, তো এটা অনেক এক্সপেন্সিভ, এবং এটা হোটেলে রাস্তায় এগুলো তো খাওয়া যায় না। আচ্ছা, তো আমার ঘরে অনেক ঝামেলাপূর্ণ, ঝামেলা। তা আমাকে একজন অর্ডার করলেন, তা আমি বললাম যে ঠিক আছে আপু, আমি যদি পাওয়া যায় তাহলে সুপার শপে গিয়ে পেলাম, আমি করব। ঠিক আছে, আমি প্রিপারেশন নিয়ে নিলাম। তখন চট করে উনি বললেন যে আমি এসে জানাবো, আজকে আমি বা কালকে আমি নিচ্ছি না। ঠিক আছে,
তো তারপরে উনি আমি একবার দুবার নক করেছি, তখন উনি আর মানে Response করেননি। মানে রেসপন্স করেছে, মানে আগ্রহী ছিলেন না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, মন খারাপ করা যাবে না। মন খারাপ করলে তো মানে কাজের শক্তি, সামর্থ্য সব কিছুই কমে যায়। হ্যাঁ, Right. মন খারাপ করার কিছু নেই, খাবার জিনিস নষ্ট হওয়ার কিছু নেই, খাবার জিনিস খাবই, একজন না নিলে আরেকজন নেবে। হ্যাঁ, এটা। আর বিড়ম্বনা যেটা হয়, বিড়ম্বনা হয় যে আপনার ইনবক্সে অনেক ধরনের আজে বাজে লোকজন, আচ্ছা, আচ্ছা। আজে বাজে লোক বলবো না, সাধারণ লোকরাই কথা বলে। তারা মনে করে যে অনলাইনে বিজনেস করছি মানে মানে ইউ আর অলওয়েজ দেয়ার। হ্যাঁ, না, আমি আড্ডা সবসময় হ্যাঁ, আড্ডার হ্যাঁ। জন্য আমি প্রস্তুত। রাইট। তো আমি প্রথম দিকে রাতে ঘুমাতে যাবার আগে 12টা 1টায় আমি ওয়াইফাই অফ করে আমি ঘুমাতাম। তো লাস্ট ওই যে হ্যাঁ, হ্যাঁ, মাথার উপরে সবুজ হ্যাঁ। বাতিটা জ্বলতে হ্যাঁ, থাকে। আর ওই যে টুং 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 সারাক্ষণ, কারণ আমাকে তো অনেকগুলা গ্রুপে আমার পরিচিতি পাওয়ার জন্য প্রথম দিকে কিন্তু অনেক কষ্ট করতে হয়, এখনো করি আমি। Right. এখন যেটা করছি এটা অভ্যস্ত হয়ে গেছি, প্রথম দিকে অভ্যস্ততা ছিল না। এবং সেটা কাজের প্রসারের জন্য তো প্রয়োজন। তো তখন অনেকে দেখা যায় কি ইনবক্সে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় কথাটাই কথা বেশি বেশি বলে। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় গল্প, যখন আপনি সেটা না করবেন বা বলবেন যে আপনি ব্যস্ত আছেন, পরে কথা বলবো, ওই যে প্রয়োজন একটা ছাড়া কথা কথা বলে না, বলবেন না, জাবর কাটা। হ্যাঁ, হ্যাঁ, তখন মানে অনেকেই। এটা তাদের কাছে খুবই মানে অপমানজনক তারা মনে করেন আর কি। ইভেন আমাকে এই সপ্তাহে আমাকে ইনবক্সে একজন, ওনাকে আমি আনফ্রেন্ড করার কারণে উনি আমাকে হুমকিও দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ। তার মানে যে এত বড় অদ্ভুত, সাহস, আপনার হ্যাঁ। মানে সেই স্বাধীনতা নেই হ্যাঁ। যে আপনি কার সাথে কথা বলবেন বা কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন। সেটাই তো মানে এরকম এগুলাকে কত রকমের ভয় পেলে অভিজ্ঞতা। বা এগুলাতে মন খারাপ করার কিছু পিছিয়ে নেই, যাওয়া যাবে না। কারণ প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনাই আলাদা। একদম, এটা ঠিক এটা বলেছেন। বুঝে নিতে হয়, কিছু বছর কাজ করলে মানে এমনিতেই বুঝে যাবে, যে কেউ বুঝে যাবে। আমি বুঝেছি যে তা না, সবাই বুঝে যাবে। তো ওইটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হয় আর কি, যে আমি কোথায় যেটা আপনি আমার সময়টাকে করতে আমি কোথায়, পেরেছেন বা হ্যাঁ, করে চলেছেন। হ্যাঁ, চেষ্টা করছি, বাহ। কতটুকু পেরেছি শুনবো জানি আরো, না। নিশ্চয়ই আরো অনেক মজার মজার গল্প আছে আপনাদের তিনজনের ঝুলিতেই শুনবো। সেখান থেকে আবার ছোট্ট একটা ব্রেকের সময় হয়েছে। দর্শক যাই, আবারও ছোট্ট একটা বিরতির পরে এখনই ফিরে আসবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সময় এখন আমাদের। আমরা বিশ্বাস করি নারীরা তাদের যে কোনো দায়িত্বে যখনই তাকে দায়িত্বটা দেওয়া হয় সে সফলভাবে সেটা করতে পারে, এবং প্রতিটি ক্ষেত্রেই নারীরা এগিয়ে চলেছে অদম্য গতিতে, এবং সে কারণে বাংলাদেশের অর্থনীতি আজ উন্নয়নের মহাসড়কে, এবং পৃথিবীব্যাপী বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং প্রফেশনে বাঙালি নারীরা আছে। আর সেটার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই যখন জুমে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি নারীরা যুক্ত হয়, এবং তারা কিন্তু এক একজন এক একটি জায়গায় দারুণভাবে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের, সম্মানের, গৌরবের। জানি আপনারাও একইভাবে দেশে দেশের বাইরে নিজেরা ভীষণভাবে কাজ করছেন। সেই অভিজ্ঞতার কথাগুলো আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে যুক্ত হবেন, কারণ আপনাদের প্রতিটি অভিজ্ঞতা, আপনাদের প্রতিটি গল্প আমাদের প্রতিটি বন্ধুকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এর মধ্যে আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে আঁখি ঘোষ আপু যুক্ত হয়েছে, আজকে কদিন পরে ইভা ফারহানা নার্গিস আপু যুক্ত হয়েছে, মুন্নি আপু যুক্ত হয়েছে। অনেক শুভেচ্ছা সবাইকে। আঁখি আপু, আজকের বিষয় সময় এখন আমাদের। আপনার কাছে কি মনে হয় যে আসলেই নারীদের জন্য সময়টা এখন কতটা মানে সুবাতাস নিয়ে এসেছে নারীদের জন্য? আমি বলবো আপু, আসলে সময়টা আসলেই এখন আমাদের। কারণ আমাদের যে মা বা দাদি, ওনরা যে সুযোগগুলা পায় নাই, আমরা কিন্তু এগুলা পাচ্ছি। রাইট। এই ক্ষেত্রে আমি বলবো সময় সত্যিই আমাদের। আমরা যে সুযোগগুলা পাচ্ছি আসলে সত্যি কথা বলতে হনেস্টির সাথে কতটা কাজে লাগাচ্ছি, এইটা হচ্ছে বড় ব্যাপার। সময় দিচ্ছে, কিন্তু আমি কি কাজে লাগাতে পারছি, এটা আমি সবসময় আসলে মেনটেন করি। রাইট। আমার একজন উদ্যোক্তা আছেন, ওনার কথা শুনছিলাম, আসলে বড় আপুর কাছ থেকে অনেক কিছু শিখতেও পারছি আজকে, যে কতটা মানে
আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, আমরা যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি বিশেষ করে। তো আপুর কাছ থেকে আসলে কিছু জানতে পারলাম, খুব ভালো লাগছে। বাহ! আমাদেরও ভালো লাগছে এবং আমরা তো আসলে এই যোগাযোগটাই চাই। নেক্সাস টেলিভিশনের উদ্দেশ্যই এটা যে নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে একজন আরেকজনের থেকে আমরা উপকৃত হব, শিখবো, জানবো, পথটা আরও সহজ হবে এবং তাতে করে সময়টা যেন আরও সুন্দর হয়, সুসময় হিসেবে ধরা দেয়। অনেক ধন্যবাদ। ইভা আপুর কাছে একটু শুনি যে ইভা আপু, আমরা যদি বলি যে আসলে নারী ঘরে বাইরে সর্বত্রই এগিয়ে যাচ্ছে, কিন্তু তাকে এগিয়ে দেওয়ার জন্য কেউ কিন্তু বলেনি যে এই তোমার জন্য এই জায়গাটা, যাও নিয়ে নাও। এরকম কি আসলে হয়েছে? তা তো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, এরকম থেকেও কখনো কেউ জায়গা ছেড়ে দেয় নাকি? কেউ কারোর জায়গা ছেড়ে দেয় না, যে করে নিতে হয়। হ্যাঁ, এখন আমাদের যে অবস্থা, আমাদের যে সময় এখন যেটা চলতেছে, এটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে সময় চলতেছে। তারপর আবার বলতে পারবো একটু রেসিপিও আছে, যেমন সব কোনো একটা জায়গায় আপনি যাবেন, এখন নেক্সাস হন, আমরা তো সমস্ত বন্ধুরা বিভিন্ন বয়সে। হ্যাঁ, তারপর কোনো একটা জায়গায় যদি যেতে যান, তখন তার বয়স নেবে, আপনার বয়স কেমন, এই একটা স্থিতি থাকে যে ওইখানে আমাদের যাওয়া যাবে না। আবার দেখা যাচ্ছে আমরা কিন্তু সবাই এখনো কিন্তু ডিভাইস ইউজ টু এখনো হয়ে উঠতে পারি নাই, সবাই কিন্তু এত স্মার্ট না। টুকটাক Right. আমরা আমাদের কাজ চালায় দেওয়ার মতন এখন একটুখানি হচ্ছি, কিন্তু এখন কিন্তু অনেক বেশি করতে পারি না এখনো। ল্যাপটপ বা মোবাইল কম্পিউটারের কথা বাদই দিই, এই মোবাইলের কথাই ধরি, আমরা কিন্তু অনেক অপশন এখনো কিন্তু যায় না। আস্তে আস্তে শিখতেছি। এই শেখাটার মধ্যেও কিন্তু দেখেন একটা আনন্দ আছে, কারণ এই শেখার মধ্যে দেখা যাচ্ছে যে আমি ফেসবুকের কথাই ধরি, আমরা এখন ফেসবুকে আসতেছি, সব জায়গায় ইন করতেছি, এখান থেকে জানতেছি জেনে কিন্তু এখন ইমোজি রিয়াক্ট গুলো সম্বন্ধেও কিন্তু আমরা এখন জেনে যাচ্ছি যে এই ইমোজি Meaningটা কি? করতে হয়। তো এত ইমোজি ব্যাপার হতো, বাচ্চাদের কাছ থেকে আমাদের কিন্তু শিখতে হয়েছে, শিখে কিন্তু আমরা apply করি। তারপর রাইট। সেই জায়গা থেকে নার্গিস আপু, আপনার কি মনে হয় যে আপনার এই যে লার্নিংস এবং এই যে আসলে ইনভলভমেন্ট সব কিছুর ক্ষেত্রে বা দেশকে দশকে জানার ক্ষেত্রে নেক্সাস লেডিস ক্লাব আপনাকে কতখানি দিতে পেরেছে? নেক্সাস লেডিস ক্লাব তো আছে একটা পজিটিভিটি। আপনি সব দিকে যদি নেগেটিভ পজিটিভ দুটোই থাকে, আপনাকে সেটা থেকে ভালোটা বের করে নিতে হবে। কারণ অবশ্যই। আমি নেক্সাস লেডিস ক্লাবে আজকে 8 মাস বসতেছি, 8-9 মাস আমার এখানে। আমি দেখতে পাচ্ছি যে অনেক বুঝে শুনে কথা বলা, কেন অনেক সবার সাথে মিশতেই যে হবে বা সবার সাথে যে হাসি মুখেই আপনার সাথে ওর কাছ থেকে ভালোটা বের করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি Right. কার সাথে কিরকম ভালো ব্যবহার করবো, কার কাছে আমি আমার কথাটা শেয়ার করতে পারবো। এখানেও কিন্তু আমি সবাইকে একভাবে মেনে নিতে পারবো না, বা কারোর কাছ থেকে সেই আশাটাও আমার করা হবে না। এটা প্রত্যেকটা সুন্দর জায়গার বলেছেন নার্গিস বুঝে আপু। আমাকে অনেক আদায় অনেক করতে অনেক হবে। ধন্যবাদ নার্গিস আপু। এবং এই যে আপু যে কথাটা বললেন, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের এখন 37,000-এরও বেশি সদস্যের একটা পরিবার, যেখানে অবশ্যই আমরা সেই 37,000 কেন, এখানে যদি আমরা 4 জন স্টুডিও থাকে বলি, আমরা গড়নে, চলনে, বলনে, পেশায় সব থেকে আলাদা। সুতরাং ভিতরের যে মানুষটা, তার মানসিকতাও যে আলাদা হবে সেটা বলাই বাহুল্য। সো সেই জায়গায় আসলে আমাদের এই জায়গাটা বুঝে চলাটা, কিন্তু আপা যেটা বললো, এটা একেবারেই বোধহয় সময়কে সুন্দর করার জন্য সব থেকে জরুরি। কিন্তু কখনো কখনো এরকম হয় যে যখন আমরা কাজ করতে যাই, আমাদের কাজের পরিবেশ, এমনকি আমাদের পরিবারেও এমন হয় যে মেলে না, অনেক কিছুর ক্ষেত্রে নানা রকমের মত পার্থক্য তৈরি হয়। তখন কি আপা কোনোভাবে ডিমোটিভেটেড ফিল করেন? ডেফিনেটলি কারোর সাথে যদি না মেলে, আমি আসলে প্রফেশনটাকে যদি একটু ফোকাস করি, প্রফেশনেও কিন্তু এরকম, আমি যেমন বসে আছি একটা অফিসে, কর্পোরেটে কিন্তু আরও বেশি লোক, যত বড় অর্গানাইজেশন তত বেশি লোক, তত বেশি লোকের সাথে কাজ করবেন। আর আমাদের কাজ হচ্ছে ধরেন একদম রুট লেভেলের শ্রেণী থেকে নিয়ে একদম মালিক শ্রেণী পর্যন্ত সবার সাথে আমাদের কাজ মিলবে না, এটাই স্বাভাবিক। আমার সাথেও মিলবে না, তাদের সাথেও মিলবে না। কোনো কোনো জায়গায় আমি অ্যাডজাস্ট করি, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে অন্য যারা আছে তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, অথবা দেখা যাচ্ছে যেমন বিশেষ করে ধরেন আমার আন্ডারে যারা আছে ওদেরকে চেষ্টা করি মোটিভেট করার, ওদেরকে চেষ্টা করি আমার লাইনে আনার। ধরেন যারা উপরে আছে
তারা হয়তো চেষ্টা করেন আমাকে লাইনে আনার। সো একটা মিডল পয়েন্টে এসে না আপা আসলে সেট হয়। ইটস নট লাইক যে সবসময় আমি অ্যাডজাস্ট করব বা সবসময় অপর পক্ষ অ্যাডজাস্ট করবে। কাজের ক্ষেত্রে আসলে ভাইস ভার্সা, দায়িত্ব শুধু একজন দেখালে তো হয় না, উভয় পক্ষ থেকেই সবাইকেই আসলে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ডিমোটিভেটেড তো মাঝে মধ্যে মনে হয়, ডিমোটিভেটেড তো লাগে, তখন একটা লম্বা ঘুম দিই। ঘুমের পরে উঠে মনে হয় সবকিছু ফ্রেশ থাকবেই। কিন্তু আসলে ওই যে লাইফে কখনো কখনো ছোটখাটো আপস অ্যান্ড ডাউনস থাকলে বোধহয় কাজের স্পৃহাটা বেড়ে যায়, এবং Definitely. অর্জন বোধহয় আরো বোধহয় ত্বরান্বিত হয়। হ্যাঁ, আপনি দেখুন, চ্যালেঞ্জ থাকলে তখন একটা লক্ষ্য থাকে যে ওটা পেরিয়ে যেতে হবে। রাইট, অ্যান্ড পুরস্কার টু, হ্যাঁ অ্যান্ড দি রিওয়ার্ড অফ কোর্স। হ্যাঁ সেটা আপনি যে আপনি দিক যখন- থেকেই বলেন, টাকা দিয়ে হোক, উৎসাহ দিয়ে হোক, বা ভালো বলে হোক, উৎসাহ আপনাকে কিন্তু পেলে আপনি সব সময় চেষ্টা করবেন আর একটু আগায় আরো যাওয়ার। ভালো করা। এটা এনার্জিকে বুস্ট করে এবং অফ কোর্স কাজের কোয়ালিটিকেও কিন্তু অনেক বাড়িয়ে দেয়, অনেক বেশি। ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েশন কিন্তু অবশ্যই যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো কাজ শ্রেণী পেশার ক্ষেত্রে ইটস মাস্ট। আপনি ভালো করলে, আপনি আপনার দায়িত্ব পালন করলে অবশ্যই সেখানে, যেটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় এখন আমাদের কর্পোরেট বলি বা অন্য যে কোনো প্রতিষ্ঠানে অনেক মানে বডি ল্যাঙ্গুয়েজ যদি বলি অনেক পরিবর্তন হয়েছে, বাট এখনও এই জায়গাটায় কেন জানি আমাদের বোধহয় একটু আছে যে অ্যাপ্রিসিয়েট না করাটা, অনেকে মনে করে যে অ্যাপ্রিসিয়েট না করে টাফ টাইম দিলে বোধহয় বেশি বুস্ট করবে, আসলে কি তাই? দুটো পক্ষই আছে আপা, দুটো পক্ষই আছে। উদাহরণ যদি দেই, আমার ব্যাংক কোটি কোটি টাকা রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন বলে। আমি আমার ব্যাংক বলছি না, আরও ব্যাংকেও আমি শুনি অনেকেই করে এটা। কোটি কোটি টাকা শুধুমাত্র রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশনে খরচ করে, দ্যাট ইজ ক্যাশ টাকা। যে ধরেন এই কোয়ার্টারে হয়তো 50 জন এমপ্লয়ি ভালো কাজ করেছে, 50 জন এমপ্লয়িকে ইন্ডিভিজুয়ালি বা গ্রুপে নিয়ে দেখা যাচ্ছে একটা বড় অ্যামাউন্ট, 50,000, 10,000, 20,000 এরকম বড় বড় অ্যামাউন্ট দিচ্ছে। তো এটা তাদের জন্য একটা বুস্ট আপ, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম এ সাপোর্ট স্টাফ টু এ সিনিয়র লেভেল এমপ্লয়ি, সবাই পাচ্ছে। Exactly. তো ওখানে একটা বিষয় থাকে। আবার উল্টোটাও সত্যি, সবাই যে আপা একরকম হবে এরকম তো না। একদমই না। তো দেখা যাচ্ছে আপনার এই সব ক্ষেত্রে যেটা হয়, আপনার একটা অর্গানাইজেশনের টপ মোস্টে যারা থাকে কর্পোরেটে, বেসিক্যালি উনারা আসলে যেদিকে চলতে চান, অর্গানাইজেশনের বাকি সবাই কিন্তু ওই দিকেই দিকেই হাঁটে। সো ম্যানেজমেন্ট যখন চিন্তা করবে না আমি এই পজিটিভ সাইডে হাঁটবো, রিওয়ার্ড রিকগনিশন দিব, মানুষকে আমি অ্যাপ্রিসিয়েট করব, তাদেরকে আমি উপর দিকে তুলবো, তো দু একজন যদি অড গাইজ থাকেও তারা কিন্তু আসলে সোজা হয়ে খুব একটা যাবে। সুবিধা করতে পারবে না। So that's how it তারা works. সোজা হয়ে যাবে বাংলায় বললে। শুনবো আরো, আবার ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় আমরা বন্ধুদের কাছ থেকে শুনছি, সময় এখন আমাদের এই বিষয় নিয়ে শুনবো আপনাদের কাছ থেকে। অবশ্যই যুক্ত হবেন বিরতির পর। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমি জাস্ট যাবো আর আসবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সময় এখন আমাদের, তাই সময়টা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, নষ্ট করা যাবে না। আর খুব বেশিক্ষণ নেই কিন্তু আজকের আড্ডার, তাই যেসব বন্ধুরা এখনও যুক্ত না হয়ে ঘরে বসে শুধু ভাবছেন এটা ওটা সেটা বলবেন, তারা প্লিজ যুক্ত হয়ে যান, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানে দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। চলে আসুন। আর আমাদের নেক্সাস লেডিস ক্লাবের যে ফেসবুকের গ্রুপ, সেটা কিন্তু একটু একটু করে বাড়তে বাড়তে এখন 37,000 নারী সদস্যের এক অবিচ্ছেদ্য পরিবার। আর সেখানে চাই যেসব বন্ধুরা এখনও যুক্ত হননি তারা যুক্ত হবেন, কারণ পৃথিবীর নানা প্রান্ত থেকে আমরা বলি যে যত দূর বাংলা ভাষা তত দূর লেডিস ক্লাব। তাই অবশ্যই আপনারা যুক্ত হবেন। সেটার জন্য ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করলেই আপনারা হয়ে যেতে পারবেন একজন সম্মানিত সদস্য। অপেক্ষায় রইলাম। আর জুমেরই মধ্যে অনেক বন্ধুরা চলে এসছে, দেখতে পাচ্ছি আমাদের হাসিনা আপু চলে এসছেন, দিলারা আপা যুক্ত হয়েছেন, ওবায়দা খালামুনি, মারিয়াম বেগম আপা, সবাইকে অনেক শুভেচ্ছা। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে মারিয়াম আপা আজকে একদম, মারিয়াম আপা আর হাসিনা আপার রঙের একটা দারুণ মিল আছে, যোগসাজশ আছে। মারিয়াম আপা, সময় এখন আমাদের। আমরা যদি দেখি যে এখন আমাদের স্টুডিওতে থাকা যে অতিথি আপা, তিনিও ব্যাংকে কাজ করেন, আপনিও ব্যাংকে কাজ করে এসেছেন। আপনাদের সময় কিন্তু অনেক রকমের অনেক অবস্টেকলস ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা ব্যাংকে কাজ করা। সো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এখন যারা কাজ করছে তাদের জন্য তো পরিবেশটা আপনাদের মানে তৈরি করতে হয়েছে? শুভ সন্ধ্যা শোভনা আপু, কেমন আছো? অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে তোমাকে। অনেক ধন্যবাদ আপা। ভালো অতিথিদের আছি। অনেক সালাম শুভেচ্ছা অতিথিদের।
হ্যাঁ, একজন ব্যাংকার আছে আজকে দেখলাম, আমার খুব তখন পুলকিত হয়েছি যে আমার মতো একজন আছে, খুব ভালো লাগছিল যে তার সাথে কথা বলতে পারলে ভালো হতো, এরকম মনে হচ্ছিল আসলে। যে যার পছন্দ করে না, নিজের কর্মটাকে সবাই ভালোবাসে। শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছি হ্যাঁ। আপা। তো হ্যাঁ, তো আপু, ব্যাংকার আপু কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার কমপ্লিমেন্টটাই খুব ভালো লাগলো। ব্যাংকার হয়ে খুব চমৎকার সুন্দর কথা বললেন। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। খুব মানে মিস করি তোমাদের সান্নিধ্য, খুব মিস করি আসলে। তুমি কোন কোন কাজ, কি ডিভিশনে কাজ করছো, একটু যদি কিছু বর্ণনা করো আপু বলো। আমি আছি আপনার সিটি ব্যাংকে আছি। সিটি ব্যাংকে আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের আন্ডারে লজিস্টিক্সটা লিড করছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব কঠিন বিষয় নিয়ে ডিল করো তুমি। একটু আনন্দ কম ওখানে, যাই হোক। আনন্দ কম হলেও কাজের মাঝে আনন্দ খুঁজে নিতে হবে। আমি এইচআরে ছিলাম, অনেক ডিভিশনে ছিলাম, সবশেষে এসএমই নিয়ে কাজ করেছি, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করেছি। খুব ভালো একটা আনন্দের বিষয়, মানে ডিভিশন ছিল আমার। সিটি ব্যাংকের অনেক সিনিয়র আপাদের সাথে আমার কাজ করেছি, তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি। বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা সারা বাংলাদেশে ঘুরতাম, যেতাম। অনেক স্মৃতি মনে পড়ছে তোমাকে দেখে। সুবর্ণা আপু, আজকে বিষয়টি খুব ভালো লাগলো এবং ওনাদের দেখে খুব ভালো লাগলো। জাকিয়া আপু প্রতিদিনই সুন্দর সুন্দর বিষয় তুলে ধরে আমাদের জন্য। আমি আস্তে আস্তে ভাবছিলাম, একটু হাঁটতে গিয়েছিলাম, ভাবছিলাম যে আজকের বিষয়টা এত সুন্দর। আমরা যে বয়সে যে যেখানে আছে সবার জন্য এই সময়টা আমাদের, আমরা এখানে নেক্সাস এখানে যারা বসে আছি, আমাদের জন্য এই সময়, সবার জন্য সময়টা খুব ভালো হোক, অনেক ধন্যবাদ সুন্দরভাবে মারিয়াম কাটুক, আপা। এটাই এবং আমরা যে আসলে দোয়া সবাই সবার জন্য। সবার পাশে থেকে নারীরা যদি চলতে পারি, তাহলে আমাদের সময় আসলেই আরো অনেক বেশি সুন্দর হতে পারে। কারণ আমাদের পুরো দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অর্ধেক আমরা নারী। তাই আমরা একজন আরেকজনের পাশে থাকি, যে কোনো প্রয়োজনে, যে কোনো যে যার যোগ্যতা অনুযায়ী আমরা যদি সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে, নারীরা এগিয়ে যাবে। সময়টা আরও বেশি আমাদের অনুকূল বলি বা সুন্দর বলি, সেটাই আসবে। শুনবো। তবে দর্শক, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুদের আমরা যেমনটি দেখেছি যে আমাদের গ্রুপে বিভিন্ন রকমের পোস্ট করতে, সেসব পোস্ট থেকে আমরা গতকালকে যেমন দেখেছি, আজকেও আমাদের একজন বন্ধুর একটি পোস্ট, চলুন দেখে আসি। ওয়াও, কি দারুণ না আপু? বাহ। ঈশিতা সাহা পর্ণা নামের আমাদের বন্ধু এই দারুণ যে চিত্রকর্মটি করছেন, কি দারুণ সুন্দর। বাহ, বাংলার বউ বর্মণ হচ্ছে। কি দারুণ হাতের ছোঁয়ায়। খুব চমৎকার। কি গুণী না? হাতের কাজ কিন্তু এটা আসলেও একটা বিরাট বড় গুণ। নিখুঁত আর কি মিষ্টি। অনেক বাংলার যে পটচিত্র, অসাধারণ অসাধারণ, কি দারুণ সুন্দর। ঈশিতা আপুর জন্য অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন, সেই সাথে আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা। কি দারুণ একটা পটচিত্র আপনি আমাদের জন্য উপহার দিয়েছেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। এবং এমন দারুণ সব কাজ আমাদের বন্ধুরা অনেকেই জানেন। কেউ রান্নায় পারদর্শী, কেউ আঁকা আঁকিতে, আবার কেউ হয়তো গান গাইতে বা দারুণ সব প্রকৃতির ছবি তুলতে আপনারা খুব ভালোবাসেন। সেই সব শুধু নিজের মধ্যে রেখে দিলে হবে না, আমাদের সাথে শেয়ার করতে হবে, যেটা আমরা সবাই মিলে দেখতে পারবো। তাই অবশ্যই ছোট ছোট ভিডিও করে আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। এই ধরুন 1 থেকে 2 মিনিটের মধ্যে সেই লেন্থটা হবে। আমরা অপেক্ষায় থাকলাম, অবশ্যই অবশ্যই পাঠাবেন। আপু, কেমন লাগলো? খুবই সুন্দর ছিল, মানে হাতের কাজ মানে একদম রিয়েলি গুণ, আসলে গুণী আপু। ভীষণ সত্যি খুব ভালো লাগে। এবং আসলে আমরা যদি দেখি যে নারীর মধ্যে সৃষ্টিকর্তা কেন জানি একটু আলাদা রকমেরই বোধহয় গুণ দিয়ে দিয়েছে। তার ছোঁয়া যেখানেই পড়ে
সেটাই সুন্দর হয়ে ওঠা। এই যে আমাদের আপু যিনি কিনা একজন ডাক্তার, আবার সোহানা আপু আপনি ওই যে হাতের ছোঁয়ায় কারো হয়তো একটু কোনো জায়গায় কোনো রকমের একটা ঘাটতি আছে, সেটা আপনি আরও পরিপূর্ণ করে দিচ্ছেন। যখন দেখেন যে হ্যাঁ একজন মানুষ তার হয়তো কোনো একটা ভালো লাগার বিষয় আপনি করে দিতে পারছেন, তার চেহারায় কোনো একটা খুঁত ছিল সেটাকে ঢেকে দিতে পারছেন, কেমন লাগে? খুবই ভালো লাগে এবং যাদের এই কাজগুলো সাধারণত আমি করে থাকি তারাও খুব হ্যাপি হয়। সবচেয়ে বেশি হ্যাপি হয় যাদের আমরা নোজটা নিয়ে কাজ করি। অনেকেরই নোজ বাঁকা থাকে, আবার অনেকের মনে করেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য নোজটা একটু ডিপ্রেশন হয়ে গেল বা একদিকে বেঁকে গেল, বা অনেকের নোজ একটু বোচা থাকে। তো ছোটবেলা থেকেই হয়তো তোমার নাকের উপর দিয়ে কি চলে গেছে, রেলগাড়ি চলে গেছে, এই ধরনের কথা শুনতে হয়। যখন আমরা নোজটাকে হচ্ছে সুন্দর করে দিই এবং উঁচু করে দিই এবং ওটার শেপটা ঠিক করে দিই, তখন সেই পেশেন্টগুলো এত খুশি হয় যেটা বলার মতো না, এবং তারা তখন খুশি হয়ে আমাকে অনেক সময় অনেক রকমের সুন্দর সুন্দর গিফটও দেয়। ইভেন আপু একটা হচ্ছে লাফ লাইন, যেটা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, এবং অ্যাস্থেটিক ব্যাপারটা যে শুধু মেয়েদের জন্য তা তো নয়, না, এখন কিন্তু আমাদের লাফ লাইনটা প্রচুর। বোধহয় মেয়েরা আরো বেশি, কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই থাকে যে তার হাসিটা সুন্দর, কিন্তু অনেক কারণে অনেক সময় দেখা যায় যে ছোটখাটো কোনো দুর্ঘটনা হয়, কেটে যায়, সেটাতে কিন্তু তার লাফ লাইনটা আগের মতো সুন্দর থাকে না। সেটা নিয়ে তো আপনারা কাজ করা যায়, সেটাও রিস্টোর করা যাবে বিভিন্ন। এখন আপনার ওখানে স্কার হলে স্কারের জন্য আমাদের লেজার ট্রিটমেন্ট আছে। আর যদি অনেকের হচ্ছে ওখানকার ফ্যাটটা চলে যায়, বয়সের কারণে অনেকের ফ্যাটটা চলে যায়, লিপসটা আগের মতো আর পালপি নাই, তখন সেটাকে আমরা ফিলারের মাধ্যমে ঠিক করে থাকি। তো এখন অনেক ধরনের আসলে নিউ টেকনোলজি চলে এসছে। তো এগুলো এখন বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, এবং এখন ফিমেল ডক্টররাও এখন অ্যাস্থেটিকের দিকে নতুন নতুন ট্রেনিং নিচ্ছে বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশেও এখন ট্রেনিং হচ্ছে, এবং সব ভালো মিলিয়ে করছে হ্যাঁ সবাই। ভালো হচ্ছে সব। এবং এটা তো আসলে নানা রকমের যে আমাদের ইন্টিমেট আসলে পার্ট, সেখানেও কিন্তু অ্যাস্থেটিক যেই আসলে ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলোর কোনো রকমের কোনো ঝামেলা থাকলে সেটা ঠিক করা, পিগমেন্টেশন থাকে, হেয়ারের প্রবলেম থাকে, সবগুলো আমরা এখন এগুলো ট্রিট করতে পারি। বাহ, মানে আধুনিক দেশের বাইরে আপনার উন্নত বিশ্বে যে যে ট্রিটমেন্টগুলো আছে এখন বাংলাদেশেও আমরা সেগুলো দিচ্ছি। অনেকে মনে করে যে এই ট্রিটমেন্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, আসলে কি তাই? কিছু কিছু এক্সপেন্সিভ যেগুলো আমাদের বাহির থেকে প্রোডাক্ট কিনতে হয় সেগুলো, আর কিছু কিছু অনেক কমের ভিতরে আছে। যেমন আমি পিআরপিটা বললাম, হেয়ার পিআরপিটা, এটা যেহেতু আপনার নিজের ব্লাড থেকেই হচ্ছে আমরা প্লাজমাটা কালেক্ট করতে পারছি, তো এখানে কস্টটা অনেক কমে আসতেছে। সেটা তো অনেক এফেক্টিভও হয়। হ্যাঁ, বেশ ইফেক্টিভ। আপনার যাদের মাথায় চুল একদমই চলে গেছে, ফিমেলদের ক্ষেত্রে সাধারণত টাক পড়ে যায় না, কিন্তু আপনার সাদা ভিতরে স্ক্যাল্পটা দেখা যায়, অ্যালোপেশিয়াটা, তো ওটা অনেকটুকু হচ্ছে আপনার পিআরপির মাধ্যমে, আপনার 6 to 8 সেশনের মাধ্যমে একদম ভালো রেজাল্ট চলে আসে। বাহ, ভালো লাগছে আপু শুনে। এবং আমার মনে হয় আমাদের বন্ধু যারা এরকমের যাদের সমস্যা আছে তারা নিশ্চয়ই আপনার সাথে সহ বিভিন্ন যে ক্লিনিকগুলো গড়ে উঠেছে আমাদের অ্যাস্থেটিকের, সেখান থেকে এখন আরো আস্থার সাথে নিশ্চয়ই চিকিৎসা নিতে পারবে। শুনবো আবার একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, যাই ছোট্ট একটা বিরতি থেকে, আমরা বিরতিতে গেলেও আপনারা কিন্তু বিরতিতে যাবেন না, কারণ আমরা এক্ষুনি ফিরবো। আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সময় এখন আমাদের, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সময়টা সত্যিই আমাদের, তাই এগিয়ে চলাটা আমার মনে হয় নারীদের জন্য এখন আরও বেশি সাহসেরও। শুনতে চাই আপনাদের কথা, আপনাদের অভিজ্ঞতার কথা, কে কীভাবে কোথায় থেকে কতটা ভালো সময় পার করছেন, অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং প্যাসওয়ার্ড দেওয়া আছে, একদম দেরি না করে চলে আসেন, কারণ দেরি করলেই আপনার লস, আর লস করলে কিন্তু আমরাও ভীষণভাবে সেটাতে মিস করব আপনাকে, তাই চলে আসেন। আর বন্ধুরা আছে, আবার হঠাৎ করে একটু কমে গেল কেন? আর মারিম আপা কথা বলা হচ্ছে, এখন দেখি আপা আবার ক্যামেরা অফ কেন? মিস করছি আপা। হ্যাঁ, অনেকেই অবশ্য এই সময় নামাজের কারণে অনেকের বিরতি দরকার হয়, বা শুনবো আপনাদের কথা। আবার একটু আসতে চাই জিনাত আপার কাছে। জিনাত আপা, এই যে আসলে নারীদের এগিয়ে চলা, নারীদের এগিয়ে চলার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি দরকার হয়, তার পরিবারের একটা আলাদা সাপোর্ট কিন্তু খুব দরকার হয়, যেটা অনেক ক্ষেত্রেই অনেকে দারুণভাবে সাপোর্ট করে। আপা যেমন বললো যে
আপার হাজব্যান্ড, সাবি আপার, সোহানা আপার হাজব্যান্ড তাকে সেই সুযোগটা দিয়েছে যে বাইরে গিয়ে সে পড়ালেখা করবে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা হয় না, অনেক মেধাবী, অনেক গুণী, কিন্তু তারপরেও সে তার কাজ করার সুযোগটা পায় না। আপনার কি মনে হয় যে আসলে সেই জায়গা থেকে পরিবার তো অনেক বড় একটা ভূমিকা রাখে? এটা খুব দুঃখজনক, ভীষণ দুঃখজনক, এবং পুরো পরিবারের জন্যই এটা একটা মানে লস প্রজেক্ট বলবো আমি। সময়টাকে সবার জন্যই 24 আওয়ার্স, এটাকে কে কিভাবে এটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে। ছোটবেলায় বুঝতাম না যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই কথাগুলো আমরা বইয়ে রচনা এগুলো মানে খুব পড়তাম, কারোর জন্য Time বসে and থাকে tide, না, wait for সময় তো none. জিনিস না, বসে থাকবে কি। কিন্তু এখন মানে একটা সময় এসে বুঝলাম যে সত্যি সময়টা বসে থাকে, যখন আমি বসে থাকি তখন সময়টা বসে থাকে। 10 জন লোক যখন, আপনি কখন এগুবেন, আমি কখন এগুতে পারবো? 10 জন লোক হাঁটছে, আমাকে জোরে হাঁটতে হবে, তবে আমি তাদের থেকে এগোবো। রাইট। যেমন আমার এইজের কথাই বলি, যারা আমার মানে যারা তো আগেই প্রফেশনে গেছে তারা তো ভালো করছে। আমি যদি হাউস ওয়াইফদের কথা ধরি, আমি নিজে হাউস ওয়াইফ, তাহলে আমি এখন একটু এগিয়ে আছি। আমি হাউস ওয়াইফ প্লাস বিজনেস করছি। একজন উদ্যোক্তা। হ্যাঁ, তো এইটাকে মনে রাখতে হবে যে পরিশ্রম করলেই করা যায়। যে যত পরিশ্রম করবে সেটা অভ্যাস হয়ে যাবে, এবং পরিশ্রম ছাড়া তখন তার ভালো লাগবে না। Right. আর পরিশ্রম তো কেউ এমনি করে না, তাই না? তার আউটপুটও তো আছে, অবশ্যই। তাই না? তো সেটাকে যখন আপনি ব্যবহার করবেন, আপনি টাকা পাবেন, আপনি কাজ করছেন। সবাই আমরা কাজ করি, সার্ভাইভ করার জন্য কাজ করি, একটু ভালো থাকার জন্য কাজ করি। অবশ্যই। ওইটা তখন আর সেই কষ্টটাকে কোনো কষ্ট মনে হবে এবং না। সেটার সাথে সাথে ভালো পরিশ্রম লাগবে। তো হ্যাঁ। আপনার শারীরিক, হ্যাঁ, মানসিক পরিশ্রমের স্ফূর্তিও তো। মূল্যটা যখন আপনি পাবেন তখন এটা আরো আনন্দদায়ক হয়ে যায়, আরো বেশি উৎসাহ উদ্দীপনা বাড়ায় যে আরো করব, যতদিন পারি করব। আমি তো কিছুদিন আগেও বলতাম যে পারি না, টায়ার্ড লাগতেছে, আর করব না। কিন্তু এখন মনে হয় যে মানে কাস্টমাররা এত ভাবে Appreciate প্রশংসা করে, এত ভাবে মানে ইয়ে করে, ডিপেন্ডেন্ট হয়ে গেছে কেউ কেউ, তখন মানে খুব ভাল লাগে। আর নিজে থেকে নিজের একটা আর্নিং এর একটা আলাদা একটা মজা, আনন্দ একটা তো আছেই। সেটা আপনি আপনার খুশি মতো আপনি অনেক কিছু করতে হ্যাঁ। পারছেন, যেটাও মানে সংকোচ বোধ Right, লাগতো। যেটার সাথে যতই নারীর যে স্বাধীনতা, সেটার কিন্তু একটা অনেক আর্থিক বড়। স্বাধীনতা না আসলে নারীর স্বাধীনতা আসবে না, আর বাক স্বাধীনতা, কথা বলার সেটাও আসবে না। একটা আরেকটার সাথে একেবারে বোধহয় জি, ওতপ্রোতভাবে জি। জড়িত। আপনি যখন আর্ন করতে পারবেন তখনই আপনার পরিবারে আপনি যখন কোন একটা কথা রাখবেন বা বলবেন, সেটার মূল্য থাকবে। অনেকে আছে যে ইনকাম করে কিন্তু খরচ করে না, শুধু নিজের পিছনে খরচ করে, এরকমও আছে কেউ কেউ। হ্যাঁ। সব নারী একরকম না, সব পুরুষও একরকম না। আমি না, সেটা তো মানে হ্যাঁ, অবশ্যই। ব্যতিক্রম ছাড়া বলছি। কিন্তু ইন জেনারেল সেটা, আমরা যদি হ্যাঁ। দেখি, এটা যেটা করতে পারা বারবার একটা আমাদের মাননীয় অন্যরকম। প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে নারীর অর্থনৈতিক মুক্তি সবার আগে প্রয়োজন, তবেই আসলে তার স্বাধীনতা হ্যাঁ। সে সঠিকভাবে সেটার সুফলটা পাবে। হ্যাঁ, আর সবাই তখনই মূল্যায়ন করবে আপনি, এবং অর্থটা আপনি সর্বোচ্চ কোথায় আপনি এটা ব্যবহার করবেন। রাইট। তাই না? ইনফ্যাক্ট নারীরা আসলে যখন উপার্জন করে, আপনি তো ধরেন হাউসওয়াইফ, হয়তো একটা নির্দিষ্ট সময় পরে এসে আপনি আর্ন করা শুরু করেছেন। জি। আপনারা দুজন তো একদম ক্যারিয়ার প্ল্যান করেই আপনাদের মানে জীবনের একেবারে যখন থেকে পড়ালেখা করছেন, একটা নিশ্চয়ই স্বপ্ন ছিল, একটা ক্যারিয়ার প্ল্যান ছিল। সেখান থেকে সাবি আপা, এই যে আপনি উপার্জন করেন, এবং সেই উপার্জনের অর্থ কিন্তু এন্ড অফ দ্য ডে কোনো না কোনোভাবে আপনার পরিবারের যারা সদস্য তারা সেটা অবশ্যই উপভোগ করে, ডেফিনেটলি। তাই না? সো তার মানে স্বাধীনতাটা আপনাকে দেওয়ার কারণেই আপনি কিন্তু সেটা তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারছেন, যদি বলি বোধহয় ভুল হবে না। ওখানেই ফেরত যাচ্ছে। রাইট। সেই সম্পর্কে আপনার ভালো লাগা এবং তাদের সেটা উপভোগ করার যে ভিতরে তাদের অনুভূতির কথা, সেটা কিভাবে তারা প্রকাশ করে? আমার মেল কলিগস বা মেল বন্ধু বান্ধবদের কাছে শুনতাম আর কি ছোটবেলায়, বা এখনো শুনি, যে টাকা পেয়ে যখন বা বেতন পেয়ে ইনকাম করে যখন বাসায় বাচ্চার জন্য একটা খেলনা কিনে নিয়ে যাই, মনে হয় বাচ্চাটা একটা হাসি দেয়, তো মনে হয় এটাই আমার বাবা হওয়ার সার্থকতা। মানে এই জিনিসটা, ফিলিংসটা আসলে আপনি এদেশের পার্সপেক্টিভে বিশেষ করে পুরুষদের মধ্যেই দেখবেন, যে আর্ন করছে, সে ফ্যামিলি লিড করছে, একটা জিনিস নিয়ে যে ইনকামের যে সার্থকতা পরিবারের জন্য, তো এটা যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু একটা মেয়ের জন্য সেম।
বাট আমাদের সামাজিক পার্সপেক্টিভটা একটু অন্যরকম হওয়াতে আমাদের মেয়েরা আসলে খুব বেশি এটা উপভোগ করতে পারে না। বাট মানে কন্ট্রিবিউশনটা কিন্তু দুজনেরই একই রকম। ওনাকে পুরুষ মানুষকে দিলে উনি যেমন বাসায় নিয়ে এটা খরচ করবেন, একটা মহিলা মানুষও কিন্তু যে আপা যে বললেন এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল, জেনারেলি কিন্তু একটা মহিলা মানুষ এটা ঘরে যেয়েই খরচ করবে, বরঞ্চ পুরুষটা বাইরে একটা কিছু একটা করে খরচ করার, যেটা নেগেটিভ পজিটিভ যাই হোক, একটা শেয়ার একটু বেশি, সে একটা শেয়ার বিজনেসে ইনভেস্ট করবে চিন্তা না করে, সে একটা সিগারেট খাবে টাকাটা নষ্ট করে, সে যে একটা তার টেন্ডেন্সিটা একটু বেশি হবে। একটা মেয়ের কিন্তু ওই টেন্ডেন্সিটা অনেক কম, ও কিন্তু সংসারে খরচ করবে। আমি যদি একটু মানে জুড়ে দেই, অনেকে অনেক সময় এরকম শুনি যে হ্যাঁ ওই চাকরি তো করে, যে টাকাটা পায় সেটাতে তো শাড়ি চুড়ি কিনে, শাড়ি চুড়ি কিনলে সেটাও তো একটা মানে আমি শাড়ি চুড়ি না কিনলে তো তোমার কিনে দিতে হতো। এক্স্যাক্টলি, তখন কি হতো একদম। কিন্তু যারা বলার সময় একবার আসলে বোধহয় ভাবে না, সায়েন্টিফিক্যালি ভাবে না। এটা একবার আপনি যে কথাটা বললেন না, ভালো লাগার একটা কথা বলি। আমার শাশুড়ি মা মামুনি, একবার আমরা বাইরে খেতে গেছি, ওইবার এরকম যে আমরা ঘুরে ফিরে কখনো মামুনি খাওয়াই, কখনো বাবা খাওয়ায়, হ্যাঁ কখনো আমার বর, তো একবার যে আমি খাওয়াবো, তো আমি যখন কার্ডটা বের করে পে করা হয়েছে, তো মামুনি তখন বলছে যে বাবা আমার যে কি ভাল লাগলো দেখে যে তুমি কার্ডটা নিয়ে কি স্মার্টলি দিলে, হ্যাঁ ফোল্ডারের মধ্যে দিয়ে পে করলে। এই যে ছোট ছোট ব্যাপার, এই অ্যাপ্রিসিয়েশন, এই ভালো লাগা না, মানে ইন্টারাপ্ট করে পারলামই না। আমি কিছুদিন আগে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে ব্যাংকে, আর কি ব্যাংকে আয়োজন করেছিল। তো ছোটবেলায় 6, 7, 8, 9 যখন পড়তাম এসএসসির আগে, আমি ভারতেশ্বরী হোমসের স্টুডেন্ট। সো আমাদেরকে বিভিন্ন খেলাধুলায় এবং খেলাধুলায় বাধ্যতামূলক পার্টিসিপেট করতে হতো। তো আই ইউজ টু পার্টিসিপেট ইন ব্যাডমিন্টন। আমি একসময় জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই ক্লাস 8, 9-এ থাকা অবস্থায়, অনেক আগে। তো তারপরে আর চাকরি ব্যস্ততা বিভিন্ন আর হয়ে ওঠে নাই, আসলে প্র্যাকটিস করা খেলা সময় হয় নাই, হয়ে ওঠে নাই। তো এবার যখন নভেম্বর ডিসেম্বরে এসে জানুয়ারির দিকে এসে সুযোগ পেলাম, তা আমি আচ্ছা খেলবো, বহু বছর পরে। তো এত বছর পরে তো আর আপা ওই ধরেন ব্যাডমিন্টন খেলার ব্যাট, র্যাকেট, তারপরে ড্রেস, এগুলো তো ওইভাবে নাই। তো আমি আচ্ছা ঠিক আছে একটা র্যাকেট কিনি, একটা ফেদার কিনি, যা যা লাগে, একটা ট্রাউজার কিনি, একটা জুতা কিনি, এরকম চিন্তা করলাম। আপা ওই যে পেমেন্টটা করে যে ধরেন র্যাকেটটা কিনে আনলাম, ওই ফেদারটা কিনে আনলাম, আমার মনে হলো মানে 100 বছরের ইনকামের টাকা খরচ করাচ্ছে ওই একদিনে আমার যে কি ভালোটা লাগলো। মানে আই থট যে এই যে কষ্ট করে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে আসলে লিটারেলি যে কষ্ট করি, যে এই কষ্টটা অ্যাকচুয়ালি সার্থক। এই টাকাটা আমার কারো কাছে চাইতে হতো কিংবা কোথাও থেকে আনতে হতো অথবা জিজ্ঞেস করতে হতো, আই ডোন্ট নিড টু ডু এনিথিং, ইটস মাই মানি, আই স্পেন্ড। আমার যে কি ভালো লাগলো, মানে আলহামদুলিল্লাহ। সত্যি তাই, আমার শখের ক্ষেত্রেও মনে হয়, যদি আমার বর, হাজবেন্ড, আমার বাবা, সবাই দেয় সেটা এক রকমের, কিন্তু আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা আল্লাহ তুমি আমাকে আমার শখ তত দূর পর্যন্তই দিও যেটা আমি এভেল করতে পারবো। এটা একটা আলাদা ভালো লাগার অন্যরকম। একদম। একটু বন্ধুদের কাছ থেকে শুনি। আমাদের সাথে দিলার আপা আজকে আছেন। দিলার আপা, অনেক শুভেচ্ছা আপা। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা। সময় এখন আমাদের, আপনি যেমনটি সেদিন বললেন আপনার স্ট্রাগলের কথা করে আজকে যে পর্যায়ে পৌঁছেছেন আপনি, আপনার কাছ থেকে একটু শুনি যে আসলে সময়টাকে আপনি কতখানি উপভোগ করেন। সময় আসলে আপা আপনার পেছনে বোধহয় টেলিভিশনের সাউন্ডটা অন আছে, একটু ওটা মিউট করতে হবে। জি একটু কমাই দাও। আমাদের সময় বলতে এক সময় আমার মা, চাচি, খালারা যে সময়টা পায়নি সেটা কিন্তু আমরা পেয়েছি। মানে ওনারা কিন্তু এত পড়ালেখা করার সুযোগ পায়নি। আমি যেমন গার্লস গাইড করেছি, কচিকাচার মেলা করেছি, স্কুলে নাচ করেছি, গান করেছি, এই সুযোগগুলো কিন্তু আমাদের মা খালারা পায়নি। তাদের সময় সেই সুযোগগুলো ছিল না। তো সেই থেকে আমরা এখন বলবো যে সময় এখন আমাদের। আবার আমাদের নেক্সট জেনারেশন যখন আরো অনেক বেশি সুযোগ পাবে, ওরা কিন্তু তখন বলবে সময়টা তাদের। সেটাই না? সেটাই, অবশ্যই। আমরা সেই সুযোগ পেয়েছি, এটা আমাদের। তবে এই জায়গায় আসলে নারীদের যে উদ্যম, সেটা কিন্তু খুব জরুরি। এরকম উদ্যমী নারী আমাদের হাসিনা আপু, যে কোনোভাবে তাকে আটকে রাখা যাবে না। হাসিনা আপুর কাছে একটু শুনি যে হাসিনা আপু কি মনে করে যে আমাদের পরবর্তী জেনারেশন যারা, অনেক ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সবকিছু
অনেক বেশি আমার মনে হয় যে এখন তৈরি বাংলাদেশের, যদি বলি যে বিভিন্ন প্ল্যাটফর্ম কাজ করার জন্য যে প্রফেশনাল যে এনভায়রনমেন্ট, সেগুলো কিন্তু এখন অনেকটাই, আমরা যদি বলি ওয়ার্কিং ফ্রেন্ডলি, তাহলে বোধহয় ভুল হবে না। যেটা এখন থেকে অনেক বছর আগে যখন হাসিনা আপু তুমি শুরু করেছিলে, তুমি যে একটা গার্মেন্টস, একটা ডাইং ফ্যাক্টরিতে কাজ করো, তখন তো আসলে এরকম ছিল না পরিবেশটা। জি আপু, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। আসলে এরকম ছিল না। আমি যখন জবে ঢুকি সেটা 2008 সাল, তখন হচ্ছে মাত্র আমরা অফিসে 2জন ম্যাডাম ছিলাম এমআইসি আইটি ডিপার্টমেন্টে। তো এখন মাশাআল্লাহ ওখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে শুধু 6জন হয়ে গেছে অলরেডি, 2জন আরেক ডিপার্টমেন্টে, তারপরে অ্যাডমিন ডিপার্টমেন্টে আছে, এইচআর এ আছে, স্টোরে আছে, এরকম সবকিছু মিলে এখন ভিতরে তো শ্রমিক বলতে গেলে আমার মনে হয় যেন 3 ভাগই মেয়েরা, মানে ভিতরে যারা শ্রমিক 3 ভাগই মনে হয় মেয়েরা, এরকম মেয়েরা কাজ করতেছে এখন। তো এই যে দিল্লু বাপু বলে গেল, এরকম যেমন আমি যে বিষয়গুলো পাই নাই, আমি কিন্তু হচ্ছে একটা কথা বলারই সাহস ছিল না যে আমার বাবার কাছে আমি বলবো বা কিছু একটা। সবসময় চাওয়া পাওয়া গুলো ছিল মার কাছে সীমাবদ্ধ, বাবাকে এত ভয় পাইতাম ভাই তো ইয়ে। কিন্তু ওই হিসাবে কিন্তু আমি বলবো আমার ছেলে মেয়েরা বেহেশতে মানুষ হয়েছে, মানে তুলনামূলক এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা পরিবেশ কিন্তু ওরা পাইছে যে ইচ্ছে মতো যেটা কিছু এটা করতে পারছে। হ্যাঁ, এবং ছেলে মেয়েদেরকে গড়ে তোলার ক্ষেত্রে হাসিনা আপু মতামত দেওয়া, সেটাও কিন্তু তুমি দিতে পেরেছো, অর্থের যোগানও দিতে পেরেছো, যার কারণে কিন্তু তোমার ছেলে মেয়েরা ঢাকায় এসে ভালো প্রতিষ্ঠানে পড়ার সাহসটা সহজে পেয়েছে। নাহলে অনেক সময় হয় না, অর্থনীতি কিন্তু অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। অনেক সময় অনেক মেধাবী যারা ছাত্রছাত্রী, তারাও কিন্তু অর্থের অভাবে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগটা পায় না। সেখানে তার মানে কি, নারীর একটা বড় সুযোগ তৈরি করে দেওয়ার, সে কিন্তু সুযোগ পাচ্ছে। এটা অনেক সম্মানের, অনেক ভালো লাগার অবশ্যই। শুনবো এর মধ্যে দেখতে পাচ্ছি মমি আপু যুক্ত হয়েছে। মমি আপুকে শুভেচ্ছা জানিয়ে একটা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে শুনবো। আর দর্শক আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। আবার ছোট্ট একটা বিরতির পরেই ফিরবো আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সময় এখন আমাদের, ঠিক তাই, আমরা বিশ্বাস করি সময় এখন আমাদের, তাই কোনোভাবেই পিছিয়ে পড়া যাবে না। বুকে সাহস রেখে হাঁটতে হবে, দৌড়তে হবে, যখন যেটা প্রয়োজন সেইভাবেই চলতে হবে এবং নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। দর্শক, আর আমরা চাই যে আপনারা যুক্ত হয়ে আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সেই জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন জুম আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর আমরা শুনছি যত, আসলে ততই ভালো লাগছে। একদম শেষের দিকে চলে এসেছি, ছোট করে সাবিহাপুর কাছে শুনি। অনেক রকমের অনেক চ্যালেঞ্জের কথাই কিন্তু শুনলাম, তবু একটা ব্যাপার আমার মনে হয় একদম ওই শুরু থেকে শুরু করতে হবে। সো শেষে এসে শুরুর দিকে যেতে চাই। ছোটবেলার কথা, যেমনটি অনেকেই বলেছে যে সবার জন্য কিন্তু সময়টা আসলে অনেক কঠিন ছিল আগে। সেখানে ওই সময় আপনার ভিতরে কোন বিষয়টি বেশি অনুপ্রেরণা দিয়েছে মা খালাদের কেউ, যে না সাবিহা তোমাকেই করতে হবে, তোমাকেই পারতে হবে, আমি যা পারিনি? পজিটিভ হবে না নেগেটিভ হবে জানি না, বাট আমার ইন্সপায়ারেশনটা কোত্থেকে সেটা বলি। আমি যখন ভারতেশ্বরী হোমসে যাই, আমি তখন একদম ক্লাস 7-এ আমি যাই। তো যখন গেলাম তখন আমি একদম মানে এতটাই লুতুপুতু একটা অবস্থা, আমি এক গ্লাস পানিও নিজে তুলে খাই না, এতটাই অকর্মা আমি আর কি। তো এই অবস্থায় বাবা দিবেন, বাবার পোস্টিংয়ের চাকরি ছিল, সো বারবার স্কুল চেঞ্জ হতো। সো হি থট যে ওখানে দিলে একটা ভালো অর্গানাইজেশন, ডিসিপ্লিনড ওয়েতে আমার মেয়ে মানুষ হবে। তো হি গেভ মি দেয়ার। তো উনি আমাকে দিলেন, দিয়ে আমাকে বলেন নাই যে চলে যাচ্ছি, নামায় দিয়ে উনি আস্তে করে চলে গেছেন। তো মানে ফর লজিক্যাল রিজন অফকোর্স। তারপরে আমি ওখানে 6 বছর ছিলাম। তো প্রথম 1 বছর আপা আমি শুধু কান্না করেছি, আর কিছু করতাম না, জাস্ট কান্না করতাম। আমি জাস্ট কান্না করতাম, কান্না করতে করতে অজ্ঞান হয়ে যেতাম। তো বহুবার আমার মানে স্কুল থেকে বহুবার ফোন করে আমার বাবাকে বলা হলো যে নিয়ে যান মেয়ে, কীভাবে রাখবো, এরকম অসুস্থ হয়ে যাচ্ছে। তা বাবা বললেন যে না, আমি মেয়ে আনবো না, প্রয়োজনে মেয়ের লাশ আমি নিয়ে আসবো। মানে বাবা এতটা কঠোর ছিলেন। Now I understand. আপনি তৈরি হন। Exactly. Now I understand that was for my betterment.
একটা টাইমিংয়ে আমি কিন্তু এটা হেড করতাম। এখন কিন্তু আই আন্ডারস্ট্যান্ড যে ইয়েস দ্যাটস ওয়াই আল্লাহ আমাকে যেখানে রেখেছেন, উপরে আল্লাহ ছিলেন, নিচে আমার প্যারেন্টসের ডিসিশন ছিল। ওই কঠোর সিদ্ধান্তে যেতে পেরেছিলেন দেখেই কিন্তু এরকম একটা চ্যালেঞ্জিং প্রফেশন, এবং মানে ব্যাংকিং কিন্তু মেয়েদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং, সাথে আবার একটা চ্যালেঞ্জিং পোস্ট, এই জায়গাটাতে থাকাটা, এই জব রোলটা হচ্ছে চ্যালেঞ্জিং। রাইট। সো দ্যাটস মানে এটা এখন আমি বুঝি যে দ্যাট ওয়াজ ফর মাই বেটারমেন্ট। তো ওই সময় থেকেই আসলে মানসিকতাটা ওই সময়টা থেকেই আসলে বলেন যে সময়টা তৈরি হয়েছে। ভালো সময় আসলে একদিনে আসে না, সেটাকে তৈরি করতে হয় ডেফিনেটলি। এটার পেছনে শ্রম থাকে, স্যাক্রিফাইস থাকে, অনেক কিছু থাকে। অনেক। যেমনটি সোহনাপা, এই যে আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজির কথা বলছি, বাংলাদেশে যেটা একটা সময় ছিল যথেষ্ট পিছিয়ে ছিল, আমরা অনেকটা এগিয়ে আছি, সাথে কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমরা আজকাল দেখি ফেসবুকে বিভিন্ন রকমের অনলাইনে অনেকেই ছোট ছোট ভিডিও করে পাঠায়, পার্লারে এখানে ওখানে লিপ ফিলারের মতো, কিংবা দেখা যাচ্ছে তার জ লাইনটা ঠিক করছে, এই রকমের ব্যাপারগুলো নন প্র্যাকটিসনার যারা, অর্থাৎ ডক্টর না, ফিজিশিয়ান, তারা করছে। এটা তো একটা দারুণ বড় চ্যালেঞ্জের ব্যাপার এই সময়। হ্যাঁ, এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে। একটা তো হেলথ হ্যাজার্ড এর থেকে হতে পারে, কেননা হচ্ছে অবশ্যই একটা অপারেশন বলেন, একটা হচ্ছে নন ইনভেসিভ একটা ব্যাপার এখানে আছে, যেখানে হাইজিনটা অনেক বড় ব্যাপার। আমাদের রক্তবাহিত যে জীবাণু, বিভিন্ন গ্ল্যান্ডস, নার্ভস, সেগুলো বোঝার ব্যাপার আছে, ওগুলো বোঝারও ব্যাপার আছে। এবং যখন আপনি একটা নেডল পুশ করছেন, ওই নেডলটা যদি আপনার স্টেরিলাইজ না থাকে, তো এর মাধ্যমে কিন্তু আপনার HIV এইডস হতে পারে, আপনার হেপাটাইটিস সি থেকে আপনার ক্যান্সার হতে পারে, আরও অনেক ধরনের হচ্ছে টিবি হতে পারে। তো এই জিনিসগুলো যদি যারা ডক্টর না, যারা করছে, তারা তো হাইজেনিক ওয়েতে করছে না, তারা তো এটা শিখে আসেনি। আমরা ডাক্তাররা শুধু সেটা না, আমাদের যে মানে বডি অ্যানাটমি, এটা তো আপনারা যা বুঝবেন ডক্টর, আমরা তো সেটা বুঝবো না। আপনার একটা ভুল জায়গায় ইনজেকশনটা পুশ করার ফলে ওই জায়গার আপনার মাংসটা পচেও যেতে পারে, পচে যে ওখান থেকে আপনার অনেক বড় ধরনের একটা হতে পারে, আপনার সেই জায়গা থেকে আমার মনে হয় যে চলে আসতে পারে। সেই জায়গা থেকে আপনারা যারা সঠিকভাবে ট্রেনিং প্রাপ্ত, পড়ালেখা করা, আমার মনে হয় আপনাদেরকে সোচ্চার হতে হবে এই ব্যাপারগুলো নিয়ে, যাতে আমরা তো বলছি সাধারণ মানুষ কোনোভাবে প্রতারিত না হয়। সাধারণ মানুষকেও এটা বুঝতে হবে, আপনার নিজের ভালোটা আপনাকে বুঝতে হবে। আপনি একজন ওয়েল ট্রেন্ড ডক্টরের কাছে যাবেন নাকি আপনি হাতুড়ের কাছে যাবেন, আপনার নিজের ভালোটা আপনি না বুঝলে আমরা প্রত্যাশা করি, যেহেতু শেষের দিকে চলে এসেছি, আমরা প্রত্যাশা করি যে নিশ্চয়ই মানুষ আরো বেশি সচেতন হবে, এবং যেই সুন্দর হওয়ার জন্য মানুষ যায়, সেই সৌন্দর্যই বাড়বে, তার কোনো রকমের কোনো সমস্যা তৈরি হবে না। একদম শেষে চলে এসেছি, লাস্ট নোট। ভালো লাগার কথা তো মানে অনেক শুনলাম, পরিকল্পনার কথা শুনি যে আসলে মমস টাচ কিচেনকে নিয়ে আপনার স্বপ্নটা এখন কিভাবে? আমার খুব বেশি দূর স্বপ্ন আমি দেখি না, ছোট করেই দেখি যে এত কষ্ট করে আমি এটা শুরু করেছি, একটা জায়গা নিয়ে এসেছি। আমি যতদিন তো পারবো আমি করব, আমার পরে এটা যেন বন্ধ হয়ে না যায়। আমার মেয়ে আছে, আমার ছেলের বউ আছে, আমার ছেলে আছে, আমি ওদেরকে বলি যে সব, আমার তো অনেক আইটেম, 200-র উপরে আইটেম, তোমরা না পারো যে কয়টা আইটেমই পারো এটাকে ধরে রেখো, এটা করো। আমরা প্রত্যাশা করি যে মায়ের হাতের ছোঁয়া, মমস টাচ, সেটা যেন থাকে, এবং আপনিও আরো অনেক দীর্ঘ জীবন সুস্থভাবে করে যান এটা, এবং মানুষকে ভালো খাবার খাইয়ে আনন্দ দেন। খুব ভালো লাগলো আড্ডাটা। একদম শেষে চলে এসেছি, একদম লাস্ট নোট আমি মমি আপুর কাছে শুনি যে মমি আপু অনেক রকমের অনেক প্রতিকূলতা পার করে এখন সময়টা তোমার, এটা বোধহয় বলতেই পারো, একটু শুনি তাহলে। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমাদের সময়টা, আজকের টপিকটা অনেক সুন্দর আপু, যে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মানসিক শক্তি থাকতে হবে, বিশেষ করে মেয়েদের। নারীরা সবই পারে, সকল প্রতিবন্ধকতাকে দূর করে আমরা এগিয়ে যাব এবং যাচ্ছি ইনশাআল্লাহ। নিশ্চয়ই। তার সঙ্গে আছে তো আমাদের নেক্সাস লেডিস ক্লাব গ্রুপ ডিভিশন। সবাইকে অনেক ধন্যবাদ আপু। ঠিক তাই। এবং নেক্সাস লেডিস ক্লাব এগিয়ে যেতে পারছে, তাদের বন্ধুরা, নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুরা নেক্সাস লেডিস ক্লাবের প্রতি আস্থা রেখেছে, সেই সাথে তারা ভীষণভাবে এগিয়ে যাচ্ছে নেক্সাস লেডিস ক্লাবকে নিয়ে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, সেই সাথে আমাদের স্টুডিওতে থাকা আমাদের সম্মানিত অতিথিকে। খুব ভালো লাগলো আপনাদের কথায়, আমার মনে হয় বন্ধুরা অনেক অনুপ্রাণিত হয়েছে। যে যার জায়গা থেকে আপনারা যেভাবে ভূমিকা রাখছেন আর অনবদ্য ভূমিকা রাখবেন। আর সাবিহা আপু, আমি
কিন্তু একটা সিক্রেট জানি, রিভেল করেছি। সো সেই সিক্রেটটা দিয়ে আজকে আমি শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, প্রতিদিনের মতো আজকের আড্ডাও ভীষণ আনন্দময় ছিল, অনেক কিছু জানার এবং শেখার সুযোগ হয়েছে। আমরা বিশ্বাস করি নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ আরও পৃথিবীময় এগিয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর আমাদের সাবিয়া আপুর গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। আপনারা সবাই নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথেই থাকবেন। সাবিয়া আপু, আপু কেমনে জানি আমার সিক্রেটটা জেনে ফেললো। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে